একটা মারাত্মক ভাইরাসের নিরাময় খুঁজতে গিয়ে একজন বিজ্ঞানী এমন একটা মৃত্যুর বৃষ্টি তৈরি করেন যে মানুষ ভিজে যাওয়ার পর যন্ত্রণায় মারা যেতে শুরু করে। এমনকি এক রাতেই শহরটি মানচিত্র থেকেই মুছে যায়। যখন এসব শুরু হয় তখন সিমন নামের একটা মেয়ে ডেনমার্কের একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার বাবা ফ্রেডরিক সেখানে এসে তাকে জোর করে গাড়িতে বসিয়ে দেন। গাড়িতে সিমনের ভাই রাসমুস এবং তার মা ইতোমধ্যেই বসেছিলেন। ফ্রেডরিক তাদের কিছুই বলেননি এবং তার কোম্পানি অ্যাপোলোর নির্মিত জঙ্গলের ভেতরে একটা বাংকারের দিকে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। আজকের আবহাওয়া কিছুটা খারাপ, শীঘ্রই বৃষ্টি আসতে চলেছে। ইতিমধ্যে ফ্রেডরিকের দ্রুত গতির কারণে কিছু গাড়ির দুর্ঘটনাও ঘটে যায়, যার ফলে সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন সবাই ফ্রেডরিককে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ফ্রেডরিক এতই তাড়াহুড়োয় ছিলেন যে তিনি সাথে সাথে তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন, যেখানে সেই বাংকারটিও ছিল। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তার আগেই ফ্রেডরিক তার আঙুলের ছাপ দিয়ে বাংকারটি খুলে তার পরিবারকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিমন এবং রাসমুস ভাবছিল যে কেন তাদের বাবা তাদের এখানে নিয়ে এসেছেন। এই বাংকারের মধ্যে বহু বছরের খাবার ও জল মজুদ ছিল, এটির নিজস্ব বায়ু প্রক্রিয়াকরণ ব্যবস্থাও ছিল। তখনই ফ্রেডরিক একটা সুরক্ষামূলক পোশাক পরে সেখান থেকে চলে যেতে শুরু করেন। তিনি সিমনকে কেবল বলেন তিনি নিজে এসে তাদের না নিয়ে যাওয়া পর্যন্ত তারা যেন কোনো পরিস্থিতিতেই বাংকার থেকে বাইরে না আসে। সিমন তখন তাকে থামিয়ে সবকিছু জানতে চায়। তখন ফ্রেডরিক তাকে বলেন যে বাইরের বৃষ্টিতে আসলে একটা খুব বিপজ্জনক ভাইরাস রয়েছে, যার কারণে মানুষ এটির সংস্পর্শে আসার সাথে সাথে সংক্রমিত হয় আর যন্ত্রণার সাথে সাথে সে মারা যায়। যেহেতু কেবল ফ্রেডরিক এর নিরাময় খুঁজে বের করতে পারতেন, তাই তাকে দ্রুত তার কোম্পানির সদর দফতরে যেতে হবে। তারপর চলে যাওয়ার আগে তিনি সিমনকে রাসমুসের বিশেষ যত্ন নিতে বলেন, কারণ সবকিছু ঠিক করার জন্য পরে ফ্রেডরিকের তাকে প্রয়োজন হবে। এখনও সিমন কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু ততক্ষণে ফ্রেডরিক সেখান থেকে চলে যান। এরপরে সিমন যখন তার ফোনে ইন্টারনেট দেখেন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ পুরো ইন্টারনেট মানুষের মৃত্যুর খবরে ভরে গিয়েছিল এবং সবাই ছিল চরম আতঙ্কে। সিমন তখন গিয়ে রাসমুসের সাথে কথা বলেন এবং সেই সময় তাদের মা তাকে বলেন যদিও তারা সেখানে নিরাপদে আছেন, তবুও তাদের কখনোই বাংকার থেকে বাইরে যাওয়া উচিত নয়। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিলেন তখন হঠাৎ বাইরে থেকে কেউ বাংকারের দরজায় কড়া নাড়তে শুরু করে। তখন রাসমুস ভাবেন যে হয়তো ফ্রেডরিক এসেছেন, তাই তিনি তার মায়ের বারণ সত্ত্বেও বাংকারের দরজা খুলে দেন। সেখানে বৃষ্টিতে ভেজা এক ব্যক্তি উপস্থিত ছিল যে রাসমুসকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু তখনই রাসমুসের মা রাসমুসকে ভেতর থেকে টেনে নেন এবং লোকটিকে জলের মধ্যে ধাক্কা দেন, যার কারণে তিনি নিজে সংক্রমিত হন এবং কষ্ট পেতে শুরু করেন। কিন্তু তিনি তখনও কেবল সিমন এবং রাসমুসের চিন্তায় অস্থির ছিলেন। তিনি তাদেরকে একে অপরের যত্ন নিতে বলেন এবং তারপর সিমন কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখানে তিনি ফ্রেডরিককে ফোন করার চেষ্টা করছিলেন, কিন্তু তার ফোন ফ্রেডরিকের ফোনের সাথে সংযুক্ত হয় না, যার কারণে তিনি আরো হতাশ হয়ে পড়েন। কিন্তু তখন তার মনে পড়ে যায় ফ্রেডরিক তাকে বলেছিলেন যে রাসমুসের সামনে স্বাভাবিক অভিনয় করতে। তাই কোনো মতে নিজেকে সামলিয়ে সিমন বাংকারের সিস্টেমগুলি পরীক্ষা করেন এবং জানতে পারেন তাদের শহরে অ্যাপোলন কোম্পানি দ্বারা নির্মিত এরকম আরো অনেক বাংকার রয়েছে। তখন সিমন সেই বাংকারগুলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। তখন আরো জিনিস খুঁজতে খুঁজতে তারা একটা রেডিও খুঁজে পায়, যার সাহায্যে সিমন এমন একজনের সাথে যোগাযোগ করেন যিনি নিজে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিলেন, কারণ বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিছু মানুষের জীবন বাঁচানোর জন্য তাদের কাছাকাছি একটা হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছিল, যাতে মানব জাতিকে বাঁচানো যায়। এইসব জানার পর সিমন তাকে ফ্রেডরিকের নম্বর দেন এবং তাকে ফ্রেডরিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলেন, কিন্তু সেই ব্যক্তির প্রচেষ্টা সত্ত্বেও তিনি ফ্রেডরিকের সাথে কোনো যোগাযোগ করতে পারেন না। তার মনে হয়েছিল যে হয়তো ফ্রেডরিকও মারা গিয়েছেন, কারণ বাইরের পরিস্থিতিতে কোনো মানুষেরই বেঁচে থাকা সম্ভব ছিল না। তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় সেই লোকটির সাথে সিমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তিনি নিজেই বাংকারে থেকে রাসমুসের যত্ন নিতে শুরু করেন, কিন্তু এক সপ্তাহ পরেও যখন ফ্রেডরিক ফিরে আসেন না, তখন সিমন সাহস জুগিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পিপিই কিট পরে তিনি বাংকারের গেটের কাছে পৌঁছাতেই তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে শুরু করেন, যার কারণে তিনি ভয়ে বাংকারে আবারও ফিরে আসেন। রাসমুস নিজেও তাকে বাইরে পাঠাতে চাইতেন না,
না, কারণ ছোট বয়সে তিনি বুঝেছিলেন যে বাইরে সত্যিই কিছু বিপদ রয়েছে। এভাবেই 1 মাস কেটে গেল। এই সময় সিমনের কখনো কখনো রাসমুসের যত্ন নিতে খুব অসুবিধা হতো, কিন্তু তারপরও রাসমুসের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন তিনি। একই সাথে সিমন বাংকারে উপস্থিত জিনিসগুলো সম্পর্কেও সঠিকভাবে জানতে পারছিলেন। এই সময় তার হঠাৎ মনে পড়ে গেল কিছুদিন আগে তার ভাই একটা অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়েছিল, যা সম্পর্কে কেউ কিছুই জানত না, এবং সেই সময় ফ্রেডরিক নিজেই একটা প্রতিষেধক তৈরি করে রাসমুসকে দিয়েছিলেন। এখানেই আমরা জানতে পারি ফ্রেডরিকের কোম্পানিও সেই ভাইরাসের কথা জানতেন এবং তারা তাকে সেই ভাইরাসের সমস্ত রিপোর্ট জমা দিতে বলে। তাই এটা সম্ভব যে এই ভাইরাসটি ফ্রেডরিক নিজেই তৈরি করেছিলেন। বর্তমানে প্রায় 6 বছর কেটে গিয়েছে, কিন্তু সিমন এখনও ফ্রেডরিকের সম্পর্কে কিছুই জানেন না। ততদিনে রাসমুসও বড় হয়ে গিয়েছিলেন এবং আরও খাবারের সন্ধানে বাইরে যেতে চাইতেন, কারণ তাদের কাছে মাত্র আর কয়েকদিনের জন্য পর্যাপ্ত খাবার ছিল। তখন সিমন এতে রাজি হন, কিন্তু তিনি নিজেই প্রথমে বাইরের বিপদ পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই রাতে রাসমুস ঘুমিয়ে গেলে সিমন আবার পিপিই কিট পরেন এবং বাংকার থেকে বাইরে যেতে শুরু করেন, যেখানে তিনি এখনও তার মায়ের মৃত্যু দেখছিলেন। কিন্তু এবার তিনি কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে বাংকারের বাইরে যান, যেখানে তার মায়ের শরীর এখন কঙ্কাল হয়ে গিয়েছিল, যার কাছে তিনি একটা হরিণকে দেখলেন এবং সেটি দেখে তিনি এগিয়ে গেলেন, যেখানে রাস্তায় অনেক গাড়ি ভাঙা পড়েছিল এবং চারপাশ একদম জঙ্গল হয়ে গিয়েছিল। সিমন এটি উপেক্ষা করে সেই হসপিটালের দিকে গেলেন, যেখানে মানুষকে বাঁচানো হচ্ছিল। তবে কয়েকবার ডাকার পরেও কেউ সিমনের ডাকে সাড়া দেয় না। তারপর সিমন যখন ভেতরে গিয়ে দেখেন, তখন সেখানকার সবকিছু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং চারপাশে ছিল শুধু মৃতদেহ। তখন হঠাৎ সিমনের সামনে একটা নেকড়ে উপস্থিত হয় এবং নিজের জীবন বাঁচাতে তিনি একটা কাছাকাছি ঘরে গিয়ে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি বাংকারে ফিরে আসেন। সেখানে তিনি রাসমুসকে সব বলেন যে বাইরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ এবং যদি তাদের জীবন বাঁচাতে বাইরে যেতে হয় তবে তাদের শহরের অন্য কোনো বাংকারে যেতে হবে, যা এই বাংকারের মতো করেই তৈরি। তখন রাসমুসও পরের দিন সিমনের সাথে বাংকার খুঁজতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং প্ল্যান তৈরি করে দুজনে ঘুমিয়ে পড়েন। কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ বাংকারের ভেতর অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। তারা কেউই এ ব্যাপারে জানত না এবং এক পর্যায়ে অক্সিজেনের অভাবে সিমন জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু ভাগ্যক্রমে অ্যালার্মের কারণে রাসমুসের সময় মতো ঘুম ভেঙে যায়। তাই তিনি সাথে সাথে সিমনকে তুলে নেন এবং দ্রুত বাংকার থেকে বাইরে যান। এখন তারা পিপিই কিট ছাড়াই বাংকারের বাইরে পৌঁছেছিলেন, তবে তারা কোনো সমস্যার সম্মুখীন হননি, যার অর্থ এত সময় পরে তিনি স্যুট ছাড়াই বাইরে বেঁচে থাকতে পারতেন। তখন হঠাৎ কিছু লোক এসে তাদের দুজনকে বন্দুকের মুখে ধরে নিয়ে যায়, আর সেই লোকগুলো আগে সিমনকে বাইরে দেখেছিল। তাই তারা যখন বাংকারে ফিরে আসে তখন সে নিজের অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দেয়, যাতে সে তাদের জিম্মি করে ভেতরের রেশনের জিনিস লুট করতে পারে। যার জন্য সে সাথে সাথে সিমন এবং রাসমুসকে বন্দুকের মুখে বাংকারের একটা ঘরে তালাবদ্ধ করে এবং বাংকারের খাবার ও পানি খুঁজতে শুরু করে। কিন্তু যেহেতু সিমন এবং রাসমুসের রেশন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছিল, তাই তারা সেখানে কিছুই পায় না। তখনই তাদের নেতা মার্টিন রাগান্বিত হয়ে সিমন এবং রাসমুসকে ভেতরে তালাবদ্ধ করে চলে যেতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে ভেতরে থাকা দুজনেরই জীবনহানি ঘটতে পারত। তাই সিমন একটা কাঁচে লিখে তাকে বলেন তিনি জানেন কোথায় তারা রেশন পেতে পারে। এটি বলার পর তিনি তার সামনে সেই টেপটি ভেঙে দেন, যেখানে অন্যান্য বাংকারের মানচিত্র ছিল, যার মানে হলো মার্টিন যদি এখন খাবার চায় তবে তাকে রাসমুস এবং সিমনকে বের করে নিয়ে যেতে হবে, কারণ সিমন বাকি বাংকারগুলির অবস্থান জানত। মার্টিন তখন সিমনের দিকে তাকান এবং একটা মহিলার বিশ্বাসঘাতকতার সময়টি মনে করতে শুরু করেন। সেই সময় মার্টিন একজন সৈনিক ছিলেন, একটা সেতুর উপর থাকার এবং মানুষকে পার হতে বাধা দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন, যাতে সংক্রমণ সেই শহর থেকে বাইরে ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু একদিন ডিউটিতে থাকাকালীন তিনি দেখেন এক মহিলা তার শিশুকে হাতে নিয়ে সেতুর নিচ দিয়ে অন্যদিকে যাচ্ছেন। মার্টিন কয়েকবার তার আশেপাশে গুলি ছুড়ে তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু মহিলা কোনো ভয় ছাড়াই শহরের দিকে চলে যান এবং মার্টিন তার প্রতি দয়া দেখিয়ে কিছুই করেন না। কিন্তু তখনই তার সঙ্গীরা সাথে সাথে তাকে কাছাকাছি একটা তাঁবুতে ডাকেন, যেখানে তারা থাকছিল। মার্টিন সেখানে গিয়ে জানতে পারেন আসলে যে মহিলাটি শহরের বাইরে গিয়েছিল সে সংক্রমিত ছিল এবং তাঁবুতে তার আসার পর থেকেই সেই লোকেরা সংক্রমিত হওয়ার কারণে মারা যাচ্ছিল। এই কথা বলার সময় মার্টিনের শেষ সঙ্গীটিও মারা যান, যার কারণে মার্টিন খুব বিচলিত হয়ে পড়েন এবং তখন থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে বেঁচে থাকার জন্য তিনি আর কাউকেই বিশ্বাস করবেন না। এইসব চিন্তা করার পরে তিনি বর্তমান সময়ে সিমনের চুক্তি প্রত্যাখ্যান করেন। কিন্তু পরে যখন তার বন্ধু প্যাট্রিক তাকে তার সতীর্থদের অবস্থার কথা মনে করিয়ে দেন যে তারা খাবার ছাড়া বেশি দিন
বাঁচতে পারবেন না, তখনই মার্টিনকে সিমনের কথা মেনে নিতে হয় এবং তিনি সিমন ও রাসমুসকে মুক্ত করে তাদের সাথে বাইরে নিয়ে যান। সেখানে এতদিন পর বাইরে এসে সিমন এবং রাসমুস অবশ্যই খুব ভালো বোধ করছিলেন। তারপর মার্টিন এবং তার দলের সাথে কথা বলার পরে সিমন এবং রাসমুস আরও জানতে পারেন যে পৃথিবীতে খাদ্য ও জলের এমন তীব্র ঘাটতি রয়েছে যে মানুষ একে অপরকে হত্যা করে খায়। এটি জানতে পেরে সিমন এবং রাসমুস হতবাক হয়ে যান। এরপরে তাদের থেকে অল্প দূরত্বে আরও কিছু লোকের একটা দল এসে পৌঁছায়, যারা কিনা মানুষ খুঁজে বের করার জন্য থার্মাল সেন্সর লাগানো তাদের ড্রোন ওড়ায়, যাতে তারা তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে। তাদের দেখে মার্টিন সাথে সাথে সিমন এবং অন্য সবাইকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেন, যার কারণে সেই লোকেরা ড্রোনে আসছিল না। কিন্তু কাছাকাছি আরও দুজন বেঁচে থাকা ব্যক্তি ছিলেন। মেয়েদের মধ্যে একজন দৌড়ে এসে সিমন এবং অন্য সবার সামনে পড়ে যান। তখন সিমন তাকে সাহায্য করার চেষ্টা করতে বলেন। মার্টিন সরাসরি এতে অস্বীকার করেন, কিন্তু তখনই বিটে নামের একজন মেয়ে সিমনের সাথে যোগ দেন। মার্টিন এবং তারা দুজনেই সেই মহিলাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেন। দৌড়ানোর সময় মহিলাটি একটা ছোট নদীর কাছে এসে পড়ে যান এবং পুরুষদের দলটি তাকে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু তার আগেই মার্টিন সেখানে এসে দুজন পুরুষকে গুলি করে হত্যা করেন, কারণ তিনিও কখনো তার দলকে ছেড়ে যাননি। কিন্তু পরে তাকে সেই মহিলাকেও গুলি করে হত্যা করতে হয়, কেননা সেও জলে পড়ে যাওয়ার কারণে সংক্রমিত হয়েছিল। তখনই সিমন বুঝতে পারেন যে মাটির নিচে থাকা কোনো বিপদ ছিল না, কিন্তু বৃষ্টির সময় তারা এখনো অনেক বিপদে ছিলেন, এমনকি কোথাও স্থির জলও তাদের সংক্রমিত করতে পারত। এরপর সিমন তাদের সবাইকে নিয়ে অন্য একটা বাংকারের দিকে যেতে শুরু করেন। সেখানে পৌঁছাতে তার একদিন লাগবে। তারপর রাত হওয়ার আগে তিনি একটা কাছাকাছি বাড়িতে আশ্রয় নেন, যেখানে মৃত শিকারীদের কিছু জিনিসপত্র পড়েছিল এবং পরিষ্কার জলও ছিল। এটি দেখে জন সাথে সাথে সেই জল তার অসুস্থ সঙ্গী লিয়াকে দেন এবং সেই লোকদের এমন যত্নশীল প্রকৃতি দেখে সিমনের খুব ভালো লাগে। প্রথমে তিনি কেবল সেই লোকদের সাহায্যে বাংকারে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু এখন তার সত্যি মার্টিন এবং তার দলকে সাহায্য করতে ইচ্ছে করছিল। এখন পরের দিন যখন তারা এগিয়ে যেতে শুরু করেন, তখনই রাসমুসের পা একটা জল ভরা গর্তে পড়ে যায়। এটি দেখে মার্টিন তাকে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু সিমন তার সামনে এসে তাকে থামান এবং সিমন যখন রাসমুসের জুতো খুলে তার মোজা পরীক্ষা করেন, তখন সেগুলো পুরোপুরি শুকনো ছিল। এর মানে রাসমুসের জুতো জলরোধী ছিল এবং সে জল থেকে কোনো সংক্রমণ পায়নি। তাই মার্টিনও থেমে যান এবং তারা শীঘ্রই অন্য বাংকারে পৌঁছে যান, যেখানে সিমনের আঙুলের ছাপ দিয়ে বাংকাটি খোলে এবং বাংকাটি সত্যি রেশনে ভরা ছিল, যা মার্টিন এবং তার দলকে সেখানে বহু বছর ধরে থাকার সুযোগ দিতে পারত। এটি দেখে সবাই খুব খুশি হয় এবং সাথে সাথেই পেট ভরে খায়। কিন্তু সিমন যত তাড়াতাড়ি সম্ভব রাসমুসকে নিয়ে জায়গাটি ছেড়ে যেতে চাইছিলেন, কারণ মার্টিন এবং অন্যরা যে তাকে হত্যা করবে না তার কোনো গ্যারান্টি ছিল না। তিনি সরাসরি মার্টিনের সাথে এই বিষয়ে কথাও বলেন। মার্টিন তখন তাকে বোঝান যে সিমন 6 বছর ধরে বাংকারের ভেতরে ছিলেন, তাই তিনি বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। মার্টিন আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু বর্তমান সময়টা এমন যে কাউকে বিশ্বাস করা সহজ নয়। কিন্তু সিমন তার কথা উপেক্ষা করে ভেতরে চলে যান, যেখানে তিনি বাংকারের ভেতরে একটা ফোন চার্জ হতে দেখেন, যার ওপর তার এবং রাসমুসের ছোটবেলার ছবি লাগানো ছিল। সেই ফোনটি আসলে সিমনের বাবা ফ্রেডরিকের ছিল, যিনি কিছু সময়ের জন্য পুরনো বাংকার থেকে এই বাংকারে চলে এসেছিলেন। এখন সেই ফোনটি দেখার পরে সিমন সাথে সাথে রাসমুসের সাথে ফোনটি পরীক্ষা করেন। তখন তিনি ফ্রেডরিকের একটা ভিডিও খুঁজে পান। এখানে আমরা জানতে পারি ফ্রেডরিককে একজন লোক সুইডেনের একটা সদর দফতরে ডেকেছিলেন, যাতে তিনি বৃষ্টির সংক্রমণের একটা নিরাময় বা প্রতিষেধক তৈরি করতে পারে। এখন সিমন যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি রাসমুসকে নিয়ে সুইডেনের সেই সদর দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এটা সম্ভব যে তার বাবা এখনো বেঁচে থাকতে পারেন। সিমন মার্টিনকে এই সমস্ত কিছু বলছিলেন এবং সিমন আশা করছিলেন যে মার্টিন তাদের সাহায্য করবেন, কিন্তু মার্টিন তাদের সাথে যেতে সরাসরি অস্বীকার করেন, কারণ একমাত্র বাংকারে থাকার কারণে তাদের কোনো বিপদ ছিল না। সুইডেন সদর দপ্তরে পৌঁছাতে হলে তাদের প্রথমে শহরের মধ্য দিয়ে একটা রাস্তা পার হতে হবে, যেখানে অসংখ্য শিকারী থাকবে। এরপরে তাদের একটা সেতুও পার হতে হবে, যা খুবই বিপজ্জনক ছিল। মার্টিন সিমনকে সেখানে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন, কারণ ফ্রেডরিকের ভিডিওটি 6 বছর পুরনো ছিল এবং তিনি হয়তো এখন মারাও গিয়েছেন। তবে মার্টিন অবশ্যই এই বিষয়ে জানতে পারতেন, কিন্তু তিনিও এমন কোনো খবর পাননি। তবে সিমন তার কোনো কথা না শুনে কয়েকদিনের রেশন নিয়ে রাসমুসকে নিয়েই চলে যান। তখন বিট, জন এবং লিয়ার সিমনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি সত্যিই সিমনকে সমর্থন করতে চেয়েছিলেন।
লিয়া নিজেও বুঝতে পেরেছিলেন যে সিমনের কারণেই তিনি এই বাংকারে এসে সম্পূর্ণরূপে সুস্থ হতে পেরেছেন। একসময় মার্টিন এবং প্যাট্রিক নিজেরাই লিয়া, জন এবং বিটকে হত্যা করতে যাচ্ছিলেন। আসলে সেই সময় তারা দুজনেই সেই তিনজনকে চিনতেন না এবং তারা তিনজন একই দলে ছিলেন। মার্টিন এবং প্যাট্রিক তখন তাদের তিনজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ধরে ফেলেন এবং নিজেদের জীবন বাঁচাতে বিট তাদের একটা গোপন আস্তানার কথা বলতে রাজি হন, যেখানে তিনি বহুদিনের খাবার রেখেছিলেন। এখন এটি জানার পরে মার্টিন তাকে হত্যা করার পরিবর্তে তার সাথে সেই জায়গায় যান, যেখানে তারা পাঁচজন কথা বলতে বলতে খাবার উপভোগ করেন। এমনকি তারা সত্যি একসাথে ভালো বোধ করেন। বিট মার্টিনের কাছে গিয়ে তার সাথে থাকার কথা বলেন, যেখানে তিনি একজন নেতা হিসেবে তাদের সুরক্ষা দিবেন এবং তারা তার নির্দেশনাবলী অনুসরণ করবে। মার্টিন ওইতে রাজি হন এবং তখন থেকেই তারা একসাথে ছিলেন। যাই হোক, বর্তমান সময়ে সিমনের পিছু পিছু জন, লিয়া এবং বিট আসছেন। এই বিষয়ে সিমন অবগত ছিলেন না, তাই তারা এগিয়ে যেতে যেতে শহরে পৌঁছে যান, যেখানে পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল এবং সেখানকার দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই বৃষ্টির কারণে কত বড় ক্ষতি হয়েছিল। এরপর তারা পথে একটা বাস দেখতে পান, যার সামনের রাস্তা আটকে দিয়েছিল এবং তারা দুজনেই ক্লান্ত ছিলেন, তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য সিঁড়িতে উঠে পড়েন। তবে কিছুক্ষণ পর তিনি বাইরে কিছু মানুষের ছায়া দেখতে শুরু করেন। এইসব দেখে তারা দুজনেই সাথে সাথে বাসের মধ্যে শান্ত হয়ে যান, কিন্তু তারা তিনজনেই ছিলেন বিট, জন এবং লিয়া। তাদের দেখে সিমন খুব খুশি হন এবং তিনি তাদের তিনজনকে বাংকারে যেতে বলেন, যাতে তারা তাদের জীবনটা একটু ভালো করে কাটাতে পারে। কিন্তু তারা তিনজনই সিমনের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তারা তিনজন একটা কাছাকাছি জায়গায় গিয়ে খেতে শুরু করেন, কিন্তু তখনই আরো অনেক শিকারী সেখানে এসে পৌঁছায়, যার কারণে তাদের সাথে সাথে সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু সিমন তখনই তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি রাস্তার একটা জালের দিকে দৌড়ান, যার উপরে নিখোঁজ হওয়া লোকদের অনেক পোস্টার লাগানো ছিল, যা দেখে সিমনের খুব ভালো লাগে। তখনই তিনি জালের অন্যদিকে একটা ছোট শিশুকে দেখতে পান। শিশুটি সেখানে একা ছিল এবং এখন যেহেতু শীঘ্রই বৃষ্টি হতে চলেছে, তাই সিমন সাথে সাথে তাকে নিয়ে কাছাকাছি একটা ভবনে যান, যেখানে শিশুটি তার ক্ষুধা মেটাতে একটা ব্যথানাশক খাচ্ছিল। এটি দেখে সিমন সাথে সাথে নিজের দিক থেকে তাকে কিছু খাবার দেন এবং তারপর শিশুটির বাবাও সেখানে আসেন, যিনি সিমনের দেওয়া খাবার দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কেবল সিমনকে ধন্যবাদ জানাচ্ছিলেন। তিনি সিমনকে আরো পরামর্শ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যেতে, কারণ এই শহরটি এখন বিপজ্জনক লোকে পূর্ণ। যদি লোকদের সন্তানের চিকিৎসা না চলতো, তবে সে অনেক আগেই সেখান থেকে চলে যেত। আসলে শহরের কাছে একজন ডক্টর ছিলেন, যিনি লোকদের চিকিৎসা করতেন। এসব জানার পরে সিমন তাদের আরো কিছু খাবার দেন, যাতে তারা কয়েকদিন বেঁচে থাকতে পারেন, আর শিশুটির অবস্থা ভালো হওয়ার সাথে সাথেই তারা সেখান থেকে চলে যেতে পারে। লোকটি তখন সিমনের প্রতি খুব কৃতজ্ঞ হয়। বৃষ্টি থামার সাথে সাথে সে তার সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে সে বাইরে যাওয়ার সাথে সাথেই অনেক লোক তাকে ঘিরে ফেলে, যারা শিশুটির হাতে খাবার দেখে পাগলের মতো তাকে আক্রমণ করে এবং তার বাবার সাথে সাথে শিশুটিকেও হত্যা করে। এটি দেখে সিমন খুব ভয় পেয়ে যান। তবে কোনো মতে তিনি সাথে সাথে সেখান থেকে চলে যান এবং একটা বেকারিতে আসেন, যেখানে তার অন্য সঙ্গীরা উপস্থিত ছিলেন। কিন্তু তখনই আরো একজন লোক সেখানে আসে, যে রাসমুসের গলায় ছুরি ধরেছিল এবং অন্য সবার কাছ থেকে সমস্ত খাবার দিতে বলছিল। কিন্তু তখনই মার্টিন এবং প্যাট্রিক পেছন থেকে এসে লোকটিকে বন্দুকের মুখে ধরে ফেলে, যার কারণে রাসমুসের জীবন রক্ষা পায়। বিট এবং অন্যরা তাদের দেখে খুব খুশি হন এবং কোথাও না কোথাও তারা আশা করেছিলেন যে মার্টিন এবং প্যাট্রিক তাদের অনুসরণ করবেন। কিন্তু বাস্তবে বিট চলে যাওয়ার পরে মার্টিন খুশি হতে পারছিলেন না, কারণ তিনি বিটকে খুবই পছন্দ করতে শুরু করেছিলেন। যাই হোক, আপাতত নিজেদের জীবন বাঁচাতে লোকটি সাথে সাথে রাসমুসের উপর পা রেখে সেখান থেকে পালিয়ে যায় এবং সবাই রাসমুসের যত্ন নিতে শুরু করে। সিমন তখন একটা কাছাকাছি বাংকারের কথা বলেন, যেখানে রাসমুসের চিকিৎসা করা যেতে পারে। তাই সবাই সাথে সাথে রাসমুসকে একটা শপিং কার্টে করে সেই বাংকারের দিকে যেতে শুরু করেন। কিন্তু সেখানে পৌঁছানোর পরে তারা সম্পূর্ণরূপে হতবাক হন, কারণ সেই বাংকারের গেটটি ইতোমধ্যে ভাঙা ছিল এবং ভেতরে সমস্ত রেশন এবং দরকারি জিনিস নিখোঁজ ছিল। মার্টিন তখন রক্তপাত বন্ধ করার জন্য রাসমুসের ক্ষতে একটা ডাক টেপ লাগান এবং রাসমুস ঘুমিয়ে পড়ার পরে সিমনের সাথে কথা বলার সময় তিনি সিমনকে একটা অবস্থান দেখান। এটি আসলে একটা প্রাচীর ছিল, যা আগের সময় শহরের সীমান্তে ছিল না, কিন্তু সম্ভবত এটি পরে তৈরি করা হয়েছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই প্রাচীরের ভেতরের এলাকাটি এরকম কোয়ারেন্টাইন করা হয়েছে এবং যদি সবাই তাদের জীবন বাঁচাতে চায়, তবে হয়তো তাদের সেই কোয়ারেন্টাইন জোনের বাইরে যেতে হবে। এখন এটি জানার পরে সিমনেরও খুব অদ্ভুত লাগে, কিন্তু এটি সত্য বলে মনে হয়েছিল, তাই সিমনও এই প্ল্যানে মার্টিনের সাথে যেতে রাজি হন। তবে তার আগে তাকে তার ভাইকে ঠিক করতে হবে এবং তার বাবাকেও খুঁজে বের করতে হবে।
তার ভাইকে বাঁচানোর জন্য তিনি কাছাকাছি ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার বাড়িটি একটা কাছাকাছি সেতু পার হওয়ার পরে ছিল। কিন্তু সেই সেতুতে যাওয়ার অনেক বিপদ ছিল, কারণ সেখানে অনেক শিকারী ছিল। তখন তারা একটা পরিকল্পনা তৈরি করেন, যার অনুযায়ী সিমন ইচ্ছাকৃতভাবে সেই সেতুর দিকে দৌড়ান, যেখানে কিছুক্ষণ পরে কিছু ড্রোনের সাহায্যে শিকারীরা তার কথা জানতে পারে এবং তাকে হত্যা করার জন্য তার পিছু নিতে শুরু করে। সিমন দ্রুত দৌড়ে তাদের কাছাকাছি একটা কারখানায় নিয়ে আসেন, যেখানে মার্টিন এবং অন্য সবাই মিলে সেই লোকদের বন্দুকের মুখে ধরে ফেলে। সেখানে মার্টিন সেই শিকারের কাছ থেকে তার অন্যান্য সঙ্গী এবং তার ঘাঁটি সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু তারা তাকে কিছুই বলতে অস্বীকার করে। এখন মার্টিন সেই লোকদের হত্যা করতে যাচ্ছিলেন, যা সিমনের একেবারেই পছন্দ হয়নি, কারণ তিনি চেয়েছিলেন যে মার্টিন যেন কাউকে হত্যা না করেন, যাতে তার এবং অন্যদের মধ্যে ভালো সম্পর্ক থাকে। কিন্তু মার্টিন তার কথা শুনছিলেন না। তখন জন শিকারীদের একজনের হাতে একটা ট্যাটু লক্ষ্য করেন। এটি দেখে তিনি সাথে সাথে মার্টিনকে সেই লোককে হত্যা করতে বলেন এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যান, যার কারণ কেউ বুঝতে পারেনি। আপাতত মার্টিনও অন্য সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তারা 3টি বন্দুকের গুলির শব্দ শোনেন এবং কিছুক্ষণ পর মার্টিন বাইরে আসেন, যা দেখে সবাই বুঝে যান যে মার্টিন সেই লোকদের হত্যা করেছেন। কিন্তু মার্টিন সবাইকে এটি উপেক্ষা করতে বলেন এবং শিকারীর গাড়িতে উঠতে বলেন, কারণ আরও শিকারী শীঘ্রই সেখানে আসতে পারত। এখন তারা সেই একই গাড়িতে সেতু পার হয়ে যাচ্ছিলেন এবং ডক্টরের বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু পথেই মার্টিনের হত্যার প্রকৃতির কারণে সিমন এবং অন্য সবার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু জন ছিল সবচেয়ে খারাপ মেজাজে, এখনো সেই ট্যাটু করা লোকটির কথা ভাবছিল। এর সাথেই গল্পটি কয়েক বছর অতীতে ফিরে যায়, যখন জন কোনো মতে সেই প্রবল বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু খাবার ও জলের অভাবে তিনি শীঘ্রই মারা যেতে যাচ্ছিলেন। সেই সময় হাঁটতে হাঁটতে তিনি কোনো মতে বাড়ির কাছে পৌঁছে অজ্ঞান হয়ে যান। কিন্তু তখনই একটা মেয়ে সেখানে আসেন এবং তার যত্ন নেন, যে তাকে তার বাড়িতেও নিয়ে যান, যেখানে তার পুরো পরিবার উপস্থিত ছিল, যারা অনেক ভালো খাবার খাওয়ায় এবং তাদের বাড়িতে তাদের সাথে থাকার প্রস্তাবও দেয়। জন সাথে সাথে সেই প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু তখনই হঠাৎ তারা বাইরে থেকে কিছু শিকারের গাড়ির শব্দ শুনতে পান। এটি শুনে মেয়েটির বাবা সাথে সাথে জন এবং মেয়েটিকে কাছাকাছি একটা শেডে লুকিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে শিকারীরা লোকটির স্ত্রীকে হত্যা করে লোকটির কাছে পৌঁছে গিয়েছিলেন এবং তাকেও হত্যা করে ফেলেন। সেই শিকারীদের একজনের হাতে একটা ট্যাটু ছিল, যা জন চিনতে পেরেছিলেন। সে আসলে সেই ব্যক্তি যে লোকটিকে হত্যা করেছিল, যার পরিবার জনকে সাহায্য করেছিল। তার বাবার মৃত্যু দেখে তার মেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু জন কোনো মতে তার মুখের উপর হাত রেখে তাকে শান্ত করেন। কিন্তু সেই শিকারীরা সেখান থেকে চলে যাওয়ার পরে যখন তিনি মেয়েটির মুখ থেকে তার হাত সরিয়ে নেন, তখন তিনি বুঝতে পারেন যে মেয়েটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। এটি দেখে জন খুবই অপরাধ বোধ করেন। এরপরে তিনি কোনো মতে সেই লোক এবং তার মেয়ের মৃতদেহ কবর দেন, কিন্তু নিজের জীবন শেষ করার চিন্তাও তার মনে আসছিল। একই সময়ে লিয়া এবং বিট সেখানে এসে তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করেন। বর্তমানে জন এসব ভেবে খুবই চিন্তিত ছিলেন। এখন কিছুক্ষণ পরে সবাই সেই জায়গায় পৌঁছে যান যেখানে সেই ডক্টরের বাড়ি ছিল, কিন্তু সেখানে এত বাড়ি থাকার কারণে সেই ডক্টরকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যায়। তারপর একটা ড্রোনের সাহায্যে তারা কোনো মতে তার বাড়ি খুঁজে বের করেন। কিন্তু যখন ডক্টর ঘর থেকে বাইরে যান, তখন ডক্টর একটা বন্দুক নিয়ে বাইরে আসেন এবং সবাইকে বন্দুকের মুখে ধরে ফেলেন। তখনই সিমন কোনো মতে তাকে শান্ত করেন এবং তাকে রাসমুসের অবস্থা দেখান। এটি দেখে ডক্টর তাদের সাহায্য করতে রাজি হন। এখন তিনি রাসমুসকে অন্য সবার সাথে ভেতরে নিয়ে যান এবং তার ক্ষত সেলাই করেন, যার কারণে রাসমুসের অবস্থার উন্নতি হতে শুরু করে। তারপর সেই ডক্টরের সাথে কথা বলার পরে সিমন জানতে পারেন আগে সেই ডক্টরেরও একজন স্বামী এবং 2টি মেয়ে ছিল, কিন্তু প্রথম বৃষ্টির সময় তিনি তাদের সবাইকে হারিয়েছিলেন। তখন থেকে তিনি একা ছিলেন এবং যে কেউ তার কাছে সাহায্যের জন্য আসত, তিনি সবাইকে সাহায্য করতেন। তখন সিমন তাকে তার বাবা ফ্রেডরিক সম্পর্কে জিজ্ঞেস করেন, যা শুনে ডক্টর এক মুহূর্তের জন্য চমকে যান। কিন্তু এখন তিনি রাসমুস এবং সিমন উভয়কে তার বাড়ির কাছের একটা বাংকারে নিয়ে যান, যা ঠিক সেই বাংকারের মতো ছিল যেখানে তারা থাকতেন। এর মানে হলো যে ডক্টরও আগে ফ্রেডরিকের কোম্পানিতে জব করতেন। ভেতরে যাওয়ার পর তিনি রাসমুসকে দ্রুত সুস্থ করার জন্য একটা ইঞ্জেকশন দিতে শুরু করেন, কিন্তু তার আগে সিমন তার কাছ থেকে ফ্রেডরিক সম্পর্কে জানতে চাইছিলেন। ডক্টরের মতে তিনি ফ্রেডরিক সম্পর্কে কিছুই জানতেন না এবং সেই নামে কাউকে চিনতেনও না। সিমন এটি শুনে হতবাক হয়ে যান, কারণ তার বাবা কোম্পানির অন্যতম প্রাচীন বিজ্ঞানী ছিলেন এবং কোম্পানির সবাই তাকে ভালোভাবে চিনত। তাই তিনি ডক্টরের কাছ থেকে সত্য জানার চেষ্টা করেন। ডক্টর তাকে বলেন যে তিনি ফ্রেডরিককে খুবই ঘৃণা করেন,
কারণ তার একটা পরীক্ষার কারণে বৃষ্টি হয়েছিল, যার ফলে ডক্টরের পরিবার মারা গিয়েছিল এবং সেই কারণেই তিনি সিমন এবং রাসমুসকে বাংকারে নিয়ে এসেছিলেন যাতে তিনি তাদেরকে হত্যা করতে পারেন। এটি জানতে পেরে সিমন সম্পূর্ণরূপে হতবাক হয়ে যান। এদিকে মার্টিন এবং অন্য সবাই কথা বলার সময় তারা বাইরে থেকে কিছু শিকারীর গাড়ির শব্দ শুনতে পান। যারা সেই শিকারী ছিল তারা মার্টিন এবং অন্যদের আক্রমণ করেছিল, কিন্তু মার্টিন পরে তাদের জীবিত ছেড়ে দিয়েছিলেন। এখন এটি দেখে জন সাথে সাথে বন্দুকটি নেন এবং প্রথমে ট্যাটু করা লোকটিকে হত্যা করেন। এটি দেখে অন্য সবাই জনকে বন্দুকের মুখে ধরে ফেলেন, কিন্তু মার্টিন তখনও তাদের দিকে গুলি ছুটতে সক্ষম ছিলেন। তার আগে প্যাট্রিক তাকে থামিয়ে দেন, কারণ তাদের সংখ্যা খুবই কম ছিল। এদিকে শিকারীরা ছিল অনেক বেশি, তাই তারা পরে জনকে বাঁচানোর সিদ্ধান্ত নেন এবং মার্টিন হইতে রাজি হন। প্যাট্রিক এবং মার্টিন তখন সিমন এবং রাসমুসের সন্ধানে রওনা হন। এই সময় তারা শীঘ্রই সেই বাংকারে পৌঁছে যান, যেখানে সেই সময় সিমন কোনো মতে ডক্টরকে বুঝিয়ে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু যখনই ডক্টর থামেন না তখন প্যাট্রিক সাথে সাথে তাকে গুলি করে হত্যা করেন। এরপরে তারা আবার একটা নিরাপদ স্থানের সন্ধান শুরু করেন। পথের কোনো একটা জায়গায় প্যাট্রিক মার্টিনের ওপর রাগ করেছিলেন, কারণ সে সেই শিকারীদের জীবিত ছেড়ে দিয়েছিল। যদি তিনি তা না করতেন তবে জন তাদের সাথে থাকত। মার্টিনও এটি নিয়ে খুব দুঃখিত, কিন্তু প্যাট্রিকের কাছে তা প্রকাশ করেন না তিনি। রাতে যখন তিনি একা থাকতেন তখন সিমন প্রথমে তার কাছে আসেন এবং ক্ষমা চান, কারণ যদি তিনি সেদিন লোকদের ছেড়ে দিতে না বলতেন তবে মার্টিন তাদের হত্যা করত। তখন মার্টিন ক্ষমা করেন এবং তারা দুজনে সিদ্ধান্ত নেন যে তারা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী আরও এগিয়ে যাবেন। পরের দিন সকালে যখন তারা জনকে খুঁজতে বের করার জন্য বনের পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টির মেঘ আকাশ ঢেকে ফেলে। এটি থেকে বাঁচতে তারা কাছাকাছি কোনো জায়গা খুঁজে বের করার চেষ্টা শুরু করে, কিন্তু কাছাকাছি কোনো জায়গায় ছিল না, যার মানে হয়তো সেই লোকেরা এখন মারা যাবে। কিন্তু মার্টিন তা হতে দেন না। কোনো মতে তিনি একটা প্রাসাদ খুঁজে পান যেখানে তিনি ভেতরে গিয়ে নিজের জীবন বাঁচাতে পারেন, কিন্তু তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই কিছু লোক তাদের ঘিরে ফেলে যারা বন্দুককেও ভয় পাচ্ছিল না। মার্টিন এবং তার বন্ধুদের দিকে এগিয়ে যেতে শুরু করে, যার কারণে মার্টিন এবং অন্য সবাইও খুব ভয় পেয়ে যান। কিন্তু এখন তারা কি করবে এবং তাদের কি হবে? সিমন কি কখনো তার বাবাকে খুঁজে পাবে? আমি জানি এই সব প্রশ্ন আপনাকে বিরক্ত করছে, কিন্তু ভিডিওটার দৈর্ঘ্য ইতোমধ্যে অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, তাই আপনি এর পরের অংশে এই সব কিছুর উত্তর পাবেন। কিন্তু আপনার কি সত্যি গল্পটি ভালো লেগেছে এবং এটি কি সত্যি চালিয়ে যাওয়া উচিত? দয়া করে কমেন্টেই তা জানিয়ে দিন।